সূর্য একজন শিক্ষিত ছেলে, যে চাইতো নিজের পরিবারকে ভাড়াঘর থেকে সরিয়ে নিজের বাড়িতে নিয়ে যেতে। সেই জন্যই সে দিনরাত্রি পরিশ্রম করত। কিন্তু জানি না তার এই সুখী পরিবারে কার নজর লেগেছিল, যার কারণে সূর্য আর তার পরিবার বিগত 2 বছর ধরে জেল খাটছিল। সূর্য, তোমার জন্যে জেলের কয়েদিরা আবার লাইব্রেরিতে যাতায়াত শুরু করেছে। না হলে তো এরা পড়াশোনার ধারই ধারত না, সারাদিন শুধু গুন্ডামি করত। স্যার, যতদিন আমি আর আমার পরিবার এই জেলে আছি, আমরা কোনো না কোনো কাজে লেগে থাকতে চাই, যাতে আমরা ভুলে যাই যে আমরা জেলে আছি। তুমি আর তোমার পরিবার সত্যি এই জেলের কয়েদিদের জন্য একটা উদাহরণ। তোমার মা জেলের রান্নাঘরে সম্পূর্ণ সহযোগিতা করে, আর তোমার বাবাও কিছু না কিছু করতে থাকেন। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ স্যার, বলুন না। সূর্য, তোমার আর তোমার পরিবারকে দেখে মনে হয় না যে তোমাদের বাড়ির থেকে 2 নম্বরের মাল পাওয়া যেতে পারে। আসলে সেদিন কি হয়েছিল? স্যার, সেদিন হয়তো আমাদের ভাগ্যটা খুবই খারাপ ছিল যে আমরা আমাদের বাড়ির মালিককে বিশ্বাস করে নিয়েছিলাম। আমি সেই ঝড় বৃষ্টির রাতে সবে কাজ থেকে বাড়ি ফিরেছিলাম। বাবা সূর্য, খাবি আয়, তোর বাবা ডাকছে। হ্যাঁ, যাচ্ছি মা। 1 সেকেন্ড দাঁড়াও, কেউ হয়তো এসেছে। এখন আবার কে এলো? দরজা খুলে দেখলাম সামনে বাড়ির মালিক। কি বাবা, ঘুমিয়ে পড়লে নাকি? না না আঙ্কেল, আসুন না, আমরা সবাই খেতেই বসছিলাম। ও আচ্ছা আচ্ছা, আসুন কিশোর বাবু, খাবার তৈরি আছে, আসুন। আরে না না, আমি খেয়েই এসেছি। আসলে আমার একটা কাজ আছে, আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছিলাম। আমাদের ফিরতে 2 দিন লাগবে। আমার এক গ্রাহক এই অ্যাটাচিটা ফেলে গেছিল, তা আমরা তো এখানে থাকবো না, তা আপনারা যদি এটা রেখে দেন তাহলে ও কালকে এসে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, দিন না, কোনো অসুবিধা নেই। তারপর ওই প্রতারক কিশোরবাবু কিছুক্ষণ কথা বললেন, আর আমাদের ওই অ্যাটাচিটা দিয়ে 2 দিনের জন্য পরিবার নিয়ে চলে গেলেন। ওই রাতেই পুলিশ এসে ঘরে তল্লাশি চালায়। আমরা বলতেই থাকলাম যে এই অ্যাটাচিটা আমাদের না, কিন্তু পুলিশ আমাদের কথা বিশ্বাস করলো না। আর এইভাবেই ওই কিশোরবাবু বেঁচে গেলেন আর আমরা ফেঁসে গেলাম। স্যার, আমি একা জেল খেটে নিতাম, কিন্তু আমার মা আর বাবাও এই ঝামেলায় ফেঁসে গেল। পুলিশ আমার পরিবারকেও দোষী ধরে নিল। আজ আমার মা বাবা সবাই জেল খাটছে। চিন্তা করো না সূর্য, এক না একদিন ওই কিশোরকে ওর অপরাধের শাস্তি পেতেই হবে। একবার প্রমাণ পেলেই তুমি আর তোমার পরিবার এই জেল থেকে ছাড়া পেয়ে যাবে। সূর্য যখনই তার নির্দোষ মা বাবাকে জেল খাটতে দেখে, তখনই ওর চোখে জল এসে যায়। সূর্যর মা যেই জেলে বন্দী ছিল, সেখানে আরেকটি মেয়ে আর তার মাও বন্দী ছিল, আর ওরাও কোনো দোষ না করেই শাস্তি পেয়েছিল। হঠাৎই ওই মহিলার শরীর খারাপ হয়ে যায়। জেলের ডাক্তার দেখে বলেন, ওনার কাছে আর বেশি সময় নেই, ওনার অসুখ খুবই পুরনো, তাই আর কিছু করার নেই, সরি। আমার গীতার খেয়াল কে রাখবে? জেল থেকে বেরোনোর পরও তো অনাথ হয়ে যাবে। মা, তোমার কিচ্ছু হবে না, কয়েক মাসের তো ব্যাপার, তারপর আমরা জেল থেকে বেরিয়ে যাব, তোমার কিচ্ছু হবে না। না রে মা, আমার কাছে আর সময় নেই। সুশীলা বোন, এই জেলে একমাত্র আমি তোমাকে নিজের ভেবেছি। আমার মেয়েকে একটু দেখো, আর যদি পারো নিজের ঘরের বউ বানিয়ে নিও, এই আমার অনুরোধ। চিন্তা করো না গায়ত্রী বোন, এই মুহূর্তেই জেলের মধ্যেই আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে আমি দেব। বাবা সূর্য, আমার এই সিদ্ধান্তে তোর কোনো আপত্তি নেই তো? না মা, আমার কোনো আপত্তি নেই। আমি জানি যে গায়ত্রী আন্টি আর গীতাও আমাদের মতো দুর্ভাগা হয়ে এই জেলে ফেসে আছে। গায়ত্রী আন্টি নিজের প্রাণ বাঁচানোর জন্য আজ থেকে 15 বছর আগে নিজের স্বামীকে মেরেছিলেন, কিন্তু তখন উনি ওটা না করতে পারলে ওই অত্যাচারী স্বামীর হাত থেকে নিজের মেয়েকে বাঁচাতে পারতেন না। আমার আজকেও মনে আছে, যখন গায়ত্রী দেবী এসেছিলেন তখন গীতার বয়স ছিল 7 বছর। ওনার ওপর নিজের মাতাল স্বামীকে খুন করার দায় ছিল, তাই তিনি কোর্টে আবেদন করেছিলেন গীতাকে সাথে রাখার। ওই দিন থেকেই দুজন বেচারি মা মেয়ে জেলে দিন কাটাচ্ছে। সূর্য, আমি সব শুনে নিয়েছি, তোমার আর গীতার বিয়ে এই জেলে ধুমধাম করে হবে। এই শুনে গায়ত্রীর চোখে খুশির জল চলে আসে, আর জেলের সব কয়েদিরা ঝটপট করে বিয়ের কাজে লেগে যায়। ওই দিন সন্ধেবেলাতেই গীতা আর সূর্যের বিয়ে হয়ে যায়, আর বিয়ের পর ওরা সবারই আশীর্বাদ নেয়, আর গায়ত্রী দেবীও ওদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেই মারা যান। গায়ত্রী দেবী চলে গেলেই গীতা কান্নায় ভেঙে পড়ে। গীতা জানতো যে ওর মা চলে যাবে, কিন্তু মা তো মাই হয়, তাই না? চুপ করে যা মা, আজ থেকে আমিই তোর মা, আর কাঁদিস না মা। শান্তিতেই মরলেন, না হলে তো মেয়ের চিন্তায় প্রাণটা আটকে থাকতো।
আরে সূর্য আর ওর পরিবারের মন খুবই বড়, তাই তো আজ গীতা জেলেই শ্বশুর বাড়ি পেয়ে গেল, না হলে বেচারির যে তিন কুলে কেউ ছিল না। গায়ত্রী দেবীর দাহ সংস্কার করা হলো। মা চলে যাওয়ার পর এখন জেলই গীতার শ্বশুরবাড়ি ছিল। জেলে সুশীলা গীতার খুব খেয়াল রাখত। গীতা মা, এই রুটিটা নিয়ে নে, তুই খেয়ে নে, আমার না ঠিক খিদে পাচ্ছে না। মা, তুমি তো সকালেও কিছু খাওনি। আচ্ছা ঠিক আছে, অর্ধেক অর্ধেক করে খাবো, ঠিক আছে? এই শুনে দুজনের চোখেই জল এসে যায়। তখনই ওখানে লেডি জেলার আসেন। গীতা, তোমাকে জেলার সাহেব ডাকছেন। আমাকে? এই শুনে গীতা একটু ঘাবড়ে গেলেও সাহস জুগিয়ে জেলার সাহেবের কাছে যায়। গীতা, তোমার মা আর এই পৃথিবীতে নেই। তুমি মাকে ছাড়া থাকতে পারতে না, তাই তোমাকে জেলে রাখা হয়েছিল। কিন্তু এখন যেহেতু তোমার মা নেই, তাই তুমি আর এই জেলে থাকতে পারবে না। এরকমই ওপর থেকে অর্ডার এসেছে। কিন্তু স্যার, আমার শ্বশুরবাড়ি তো জেলের মধ্যেই। ওদেরকে ছেড়ে আমি বাইরে কি করে যাব? স্যার, আমি এই জেলেই থাকবো। তখনই ওখানে সূর্য আর তার পরিবারও চলে আসে। গীতা, তুমি বাইরে যাবে, আমি চাই তুমি যাও। তুমি তোমার জীবন আর এই জেলে কাটাবে না। কিন্তু সূর্য, তুমি এখানে, মা বাবা সবাই এখানে, আমি একলা বাইরে কি করব তোমাদেরকে ছাড়া? গীতা, আমার বন্ধু বিষ্ণুর সাথে আমি কথা বলে নিয়েছি, ও তোমাকে নিতে চলে আসবে। তুমি ওর পরিবারের সাথে কিছুদিন থাকো, কারণ স্যার বললেন যে আমাদের ভালো ব্যবহারের জন্য আমাদের খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে, তাই তুমি যাও। হ্যাঁ বৌমা, তুমি যাও, আর আমাদের অপেক্ষা করো, আমরা খুব তাড়াতাড়ি জেল থেকে বেরিয়ে যাব। এরপর গীতা সবার কাছ থেকে অনুমতি নিয়ে জেল থেকে বাইরে চলে আসে, যেখানে সূর্যর বন্ধু বিষ্ণু ওর জন্য অপেক্ষা করছিল। গীতার চোখে জল ছিল। বিষ্ণু তার স্ত্রী আর 2 বছরের মেয়ের সাথে বাস করত। গীতা কিছুদিনের মধ্যেই ওদের পরিবারের মধ্যে মিশে যায়, কিন্তু ওর মন সবসময় খারাপ থাকত। তারপর একদিন যখন ওরা সবাই মিলে মন্দির থেকে অটো করে ফিরছিল, তখন বিষ্ণুর নজর যায় সূর্যর বাড়িওয়ালার উপর। গীতা বৌদি, ওই যে বদমাসটা, ওর জন্যই আজ সূর্য আর তার পরিবার জেলে। কিশোর একটা বদমাশকে কিছু জিনিস দিয়ে ওর বিনিময়ে টাকা নিচ্ছিল। এই দেখে গীতা তখনই পুলিশকে গিয়ে সব কথা বলে দেয়। আর পুলিশ এসে কিশোরকে ধরে নিয়ে গিয়ে 2 ঘা মারলে সে ভয় পেয়ে সবকিছু বলে দেয়, আর তার জেল হয়। গীতা, আজকে তোমার জন্য আমার পরিবার নির্দোষ প্রমাণ হলো। তোমার জন্য আদালতে আজ আমরা নির্দোষ প্রমাণ হলাম। তুমি না থাকলে যে কি হতো। হ্যাঁ বৌমা, আজ তোমার জন্য আবার আমরা মাথা তুলে বাঁচতে পারবো। বিষ্ণু, যার তোর মতো বন্ধু আছে তার উপর কোনো বিপদ আসতে পারে না। থ্যাংক ইউ বন্ধু। হে ভগবান, তোমাকে অশেষ ধন্যবাদ যে তুমি আমাদের ডাক শুনে আমাদের পরিবারের খুশি আবার ফিরিয়ে দিয়েছো। সূর্য আবার চাকরি করতে শুরু করে, আর তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। দিল্লিতে মোহনলালের খুব হ্যাপি একটা ফ্যামিলি ছিল। মোহন নিজের স্ত্রী আর 2 ছেলের সাথে বাস করত। 10 বছর বয়সের বড় ছেলে মোহন আর 8 বছর বয়সের ছোট ছেলে রোহন। একদিন রাতে মোহনলালের স্ত্রী যখন প্রতিবেশীদের বাড়িতে কীর্তনে গিয়েছিল, তখনই মোহনলাল ছেলেদের বলল, রোহন, মোহন, তোরা খেয়ে নে বাবা, অনেক রাত হলো যে, তোদের মায়ের আসতে দেরি হবে। কিছুক্ষণ পর ওদের মা বাড়িতে চলে আসে। তুমি এত দেরিতে কেন ফিরলে মা? আমার আর ভাইয়ের যে খিদে পেয়েছে। তো বাবারা, তোরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়তে পারতিস তো। মা, তুমি তো ভালো করেই জানো যে আমি আর ভাই তোমাদের ছাড়া খেতে পারি না, তাও তুমি জেনে শুনে এসব বলছো। ক্ষমা করে দে বাবা, চল চল খাবি চল। এরপর মোহন আর রোহন তার মা বাবার সাথে বসে খাবার খায়। ওদের পরিবারের এটাই নিয়ম ছিল যে সবাই একসাথে বসেই খাবার খাবে। আস্তে আস্তে ছেলেরা বড় হয়ে গেল। বড় ছেলে মোহন একটা বড় প্রাইভেট কোম্পানিতে জব পেয়ে গেল। ছোট ছেলে রোহনও একটা কোম্পানিতে জব পেয়ে গেল। এরপর একদিন ওর মা বাবা নিজেদের মধ্যে কথা বলছিল। আমাদের ছেলেরা এখন বড় হয়ে গেছে আর নিজের পায়ে দাঁড়িয়েও গেছে, তাই ভাবছি এবার ওদের বিয়ে দিয়ে দিই। এই কথা শেষ করতে না করতেই ঠাকুরমশাই ওখানে চলে আসেন। উনি 2টো মেয়ের ছবি টেবিলে রাখেন আর বলেন, আমিও সেই সুযোগেই ছিলাম যে আপনাদের ছেলেদের বিয়ে করাবো। এই দেখুন, 2 আপন বোন, খুব ভালো মেয়ে ওরা। আমি বলছি কি একই মণ্ডপে 2টি ছেলের বিয়ে দিয়ে দিন। হ্যাঁ পণ্ডিত মশাই, আপনি কিন্তু সম্বন্ধগুলো ভালোই দেখেছেন। 2 আপন বোন এক বাড়িতেই বিয়ে করে এলে বোনেদের মধ্যে আর ঝগড়াও হবে না। তবে ছেলেদের ভরসা নেই। আমি আমার ছেলেদের একদম পাল্টাতে দেব না, পুরো কন্ট্রোলে রাখবো। পরের দিন মোহনলাল তার পরিবার আর ঠাকুরমশাইকে নিয়ে মেয়েদের বাড়িতে চলে যান। 2 বোন রাগিনী আর রাধিকা খুবই সংস্কারী মেয়ে ছিল, আর তার সাথে খুব সুন্দরীও।
আর সব কথা পাকা হলে কিছুদিনের মধ্যেই মোহন আর রাধিকার মধ্যে বিয়ে হয়, আর রোহন আর রাগিনীর মধ্যে বিয়ে হয়ে যায়। প্রথম রান্নাঘরে দুই বউ মিলে রান্না করে। মা, বাবা, খাবার রেডি, তোমরা খাবারটা গরম থাকতে থাকতে খেয়ে নাও। ওরা ফোন করলো যে ওদের আসতে অনেকটাই দেরি হবে। বৌমারা, প্রথম কথা, তোমাদের ঘুমটা দিয়েই থাকতে হবে। একলা থাকলেও ঘুমটা দিয়েই থাকতে হবে। আর দ্বিতীয় কথা, আমরা যদি আগে খেয়ে নিই তো তোমাদের স্বামীরা তোমাদেরকেই কথা শোনাবে, কারণ ছোট থেকেই ওদের এই অভ্যাস যে ওরা আমাদের দুজনকে বাদ দিয়ে কখনো খাবার খায় না। এই শুনে দুজনেই ঘোমটা দিয়ে দিল। না না মা, ওরাই ফোন করে আমাদের বলল যে মা বাবাকে খেতে দিয়ে দাও, আমাদের আসতে দেরি হবে। এই কথা শুনে শাশুড়ি মায়ের ধাক্কা লাগলো, আর উনি বললেন, বিয়ের আগে আমরা যদি কোথাও যেতাম তাহলে আমাদের ছেলেরা আমাদেরকে বাদ দিয়ে কখনো খাবার খেত না। তাই আমাদের উচিত ছেলেদের জন্য অপেক্ষা করা, ওরা এলেই আমরা খাবো। এই শুনে মুখ বাঁকিয়ে বউরা নিজেদের ঘরে চলে গেল। তারপর রাতে দুই ছেলে বাড়ি ফিরলে সবাই একসাথে বসে খাবার খায়। খাবার খাওয়ার পর যে যার ঘরে। কি হলো রাধিকা, মুখ ভার করে বসে আছো? তোমরা দুই ভাই ছোট বাচ্চা নাকি? কত কষ্ট করে আমি রান্নাটা করেছিলাম, ভেবেছিলাম ঘরেতে বসে এক থালাতেই দুজনে খাবারটা খাবো। তুমি একগাল আমাকে খাওয়াবে, আমি একগাল তোমাকে খাওয়াবো। মা বাবার জন্য সব শেষ হয়ে গেল। ওরা বাচ্চা নাকি? তার উপর আমাদের ঘোমটা দিয়ে থাকতে বলেছে। এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে তুমি মুখ গোমরা করে বসে আছো? ঠিক আছে, কাল তুমি খাবারটা ঘরে নিয়ে এসো, আমি কোনো না কোনো বাহানায় ঘরে এসেই খাবো। আর ঘোমটা দিলে সমস্যা কোথায়? আর অন্যদিকে অন্য ঘরে রাগিনী আর রোহন এইসব নিয়েই কথা বলছিল। পরের দিন রাগিনী খাবার এনে টেবিলে রেখে দেয়। ওখানে ও শ্বশুর শাশুড়ি বসেছিল। বাবা, মা, মোহনের আসতে আজকে দেরি হবে, ও বলেছে তোমাদেরকে খাবারটা দিয়ে দিতে। এবার যদি তোমাদের আমরা খাবারটা না দিই তো ও এসে রাগারাগি করবে। প্রথম কথা, ঘোমটাটা একটু নিচে করো, নিচে। আর মোহন কোনো রাগটা কিছুই করবে না, ওকে আমি বুঝিয়ে দেব। যতই সে বাইরে থেকে খাবার খেয়ে আসুক না কেন, আমাদের সাথে বসে ও খাবার খাবেই। আবার রাধিকার রাগ হয়ে গেল। রাতে মোহন যখন বাড়ি ফিরল তখন সবাই খাবার টেবিলেই বসেছিল। রোহন আর ওর বউও ওখানেই ছিল। মা, আমি রাধিকাকে বলেছিলাম যে তোমাদের দুজনকে খাবারটা দিয়ে দিতে। আরে কোম্পানির একটা পার্টি ছিল, তাই ওখানেই খেয়ে দিয়ে এসছি, আমার পেটে আর খিদে নেই। কিন্তু বাবা, বিয়ের আগেও তো তোর কোম্পানিতে পার্টি হতো, তুই খেয়ে আসতি, তারপরও তো আমাদের সাথে এসে একগাল খেতিস। বস না, খেয়ে নে না। বাবা শোনো, এখন আমি আর বাচ্চা নই, আর এমনিতে আমার পেটে গ্যাস হচ্ছে, না না আমি খেতে পারবো না। এই বলে মোহন নিজের ঘরে চলে গেল। বৌদি, তুমি এসো না, আমাদের সাথে বসে খাবে। ছেড়ে দাও, দাদার হয়তো বা আজকে মুড নেই। না ঠাকুরপো, আজকে তো আমার উপোস আছে, তোমরা খেয়ে নাও, আমি ঘরে যাচ্ছি। এই বলে রাধিকা নিজের ঘরে চলে যায়। অন্যদিকে ও শ্বশুর শাশুড়ির দুঃখ হয়। কে গো, তুমি না সবাইকে পর্দাতে রাখবে? দেখতে পাচ্ছ তো, বাড়িতে কিন্তু আর একটা পর্দা তৈরি হচ্ছে। অন্যদিকে রাধিকার মোহন একই থালায় দুজন দুজনকে খাবার খাওয়াচ্ছিল। কি জানেমান, এবার খুশি তো? হ্যাঁ হ্যাঁ, এবার আমি খুব খুশি। আর শ্বশুর শাশুড়িকে তো একটু বুঝতে হবে যে বিয়ের পর বাচ্চাদেরকে একটু স্পেস দিতে হয়। মা আর বাবা তো তোমাদের এখনো বাচ্চা মনে করে, আর দেখো এখনো আমাদের ঘোমটার মধ্যেই থাকতে বলে। এটা কি ঠিক, তুমি বলো? এইভাবেই দিন কাটতে লাগলো। একদিন রোহনের মা বাবা বলল, বাবা রোহন, দুদিন পর মোহনের জন্মদিন, তাই ভাবছিলাম একটু ভালো করে জন্মদিনটা ধুমধাম করে করব, যাতে গোটা পাড়া দেখে। আরে মা, এমন প্ল্যান থাকলে আমাকে তুমি আগে জানাতে পারতে। আমি তো রাগিনীর সাথে কাশ্মীরে যাওয়ার প্ল্যান বানিয়ে নিয়েছি, টিকিটও কাটা হয়ে গেছে। কোনো ব্যাপার না বাবা, ছেড়ে দে। রোহন নিজের ঘরে চলে যায়। ওখানে রাগিনীও ছিল। তুমি আমাকে বলনি তো যে আমরা কাশ্মীর যাব? আরে তোমায় কি বলবো, আমি তো এই জাস্ট প্ল্যানটা বানালাম। পাড়ার সবাইকে ডেকে জন্মদিন পালন করবে, আর পকেট সেটা তো আমারই খসবে না। আরে ভাই, আমাদেরও তো লাইফ আছে না, আমরা কালই কাশ্মীর যাব। রাগিনী আর রোহন পরের দিন কাশ্মীরের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আর মোহন নিজের জন্মদিনে নিজের স্ত্রীকে নিয়ে মানালি ঘুরতে চলে যায়। আর তাই ওদের মা বাবা উদাস হয়ে যায়। ওগো, তুমি মন খারাপ করো না, বিয়ের পর সবাই বদলে যায়। সবাই পাল্টে যায় সেটা তো আমি জানি, কিন্তু আমি এটা জানতাম না যে আমার ছেলেরাও পাল্টে যাবে। একই ছাদের নিচে থেকে সবাই পর্দায় থাকে। দুই ভাইয়ের জীবন তো এখন আলাদা আলাদা হয়ে গেছে। এইভাবেই দুই ভাই নিজেদের পুরো সময় নিজেদের স্ত্রীকেই দিতে থাকে। না ওরা কোনো ফ্যামিলি ফাংশনে যেত, না ওরা একসাথে বসে খাবার খেত। কিছু বছর পর রাগিনী একটা ফুটফুটে মেয়েকে জন্ম দিল। অন্যদিকে রাধিকা একটা ছেলেকে। কিছু মাস পরে মোহন আর রোহন নিজের স্ত্রীকে নিয়ে ওদের মা বাবার সামনে এলো। মা বাবা, সিদ্ধান্ত করেছি আমাদের ছেলে মেয়েদের হরিদ্বারে নিয়ে গিয়ে ন্যাড়া করাবো। বাহ, খুব ভালো সিদ্ধান্ত বাবারা। যা, ভালো করে কাজটা সেরে আয়, কোনো কিছুর প্রয়োজন হলে আমাদের জানাস। এই কি বলছো তোমরা?
তোমরা আমাদের সাথে যাবে না? যদি এমন ছিল তো তোমরা আমাদেরকে আগে বলতে পারতে। আমি আর তোমার বাবা তীর্থযাত্রায় বেরোবো বলে প্ল্যান করেছি, আর তার জন্য টিকিটও করা হয়ে গেছে। মা বাবার মুখ থেকে এই কথা শুনে রোহান আর মোহানের এই প্রথম ঝটকা লাগলো। ওরা নিজেদের ভুলটা বুঝতে পারলো, কিন্তু ওরা কিছু বলতে পারলো না। পরের দিনই ওদের মা আর বাবা তীর্থযাত্রায় বেরিয়ে গেলে ওরা সিদ্ধান্ত নেয়, দাদা, বাবা আর মাই যদি আমাদের সাথে না যায় তাহলে আমরা হরিদ্বারে গিয়ে কি বা করব? তাই কাউকে না ডেকে বাড়িতেই ছেলে মেয়েদের ন্যাড়া করে দিই। কি বলিস? তখনই ওখানে ওদের বউরা চলে আসে। সবকিছু আমাদের জন্যই হয়েছে। বিয়ের পর আমরা শুধু নিজেদের কথাই ভেবেছি, নিজেদের প্রাইভেসির কথাই ভেবেছি। আমরা আমাদের মা বাবাকে কষ্ট দিয়েছি, তাই ভগবান আমাদের সাথে এটা করলো। দিদি ঠিক বলছে দাদা, যখনই তারা কোনো প্ল্যান করেছে আমরা ভেস্তে দিয়েছি। এখনো যদি আমরা না পাল্টাই তাহলে ভবিষ্যতে গিয়ে আমাদের ছেলেমেয়েরাও আমাদের সাথে এরকমই করবে। চারজন নিজেদের মধ্যে কথা বলছিলেন, ঠিক সেই সময় ওদের মা বাবা চলে আসে। যাক, তাহলে এইভাবে অন্তত তোমরা নিজেদের ভুলটা তো বুঝতে পারলে যে একই ছাদের নিচে থেকে পর্দায় থাকা যায় না। তোদের যদি প্রাইভেসির দরকার ছিল আমাদের বলতে পারতিস, আমরা কি বারণ করতাম? কিন্তু এইভাবে একে অপরকে এড়িয়ে যাওয়া, মিথ্যে বলা, এইগুলো তো ঠিক না, তাই না বাবা? বাবা, এতে তোমাদের ছেলেদের কোনো দোষ নেই, সব দোষ আমাদেরই। দিদি ঠিক বলছে, সব দোষ আমাদেরই। আমাদের ক্ষমা করে দাও, আমরা এমনটা আর করব না। হ্যাঁ মা, প্লিজ আমাদের ক্ষমা করে দাও। বাচ্চারা তো ভুল করেই থাকে না। আর তোমরা তো তীর্থযাত্রার জন্য যাচ্ছিলে। আমরা এই সমস্ত নাটকটা তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই করেছিলাম। কালকে আমরা একসাথেই হরিদ্বার যাব। পরের দিন পুরো পরিবার হরিদ্বারে যায় আর দুই বাচ্চা ওখানেই ন্যাড়া হয়। ওই দিনের পর থেকে পরিবারে যে পর্দাটা পড়েছিল সেটা চিরকালের জন্য সরে যায়, আর সবাই একসাথে হাসি খুশি থাকতে লাগে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।